সাইমুম সিরিজ ৩ মিন্দানাওয়ের বন্দী পর্ব ১ ঘুটঘুটে অন্ধকারের মধ্যে চোখ খুলল আহমদ মুসা। হাত পা নাড়তে গিয়ে একটুও পারল না, কঠিনভাবে বাধা। মনে পড়ল তার দুজন লোক এসে প্রথমে আবদুল্লাহ হাত্তাকে একটি ইঞ্জেকশন দিল, তারপর তাকেও একটি। তারপর কি ঘটেছে কিছুই জানে না সে। পাশ ফিরে শুতে চেষ্টা করল আহমদ মুসা। পাশ ফিরতে গিয়ে কান মেঝেতে ঠেকার সাথে সাথে একটি গুমগুম আওয়াজ তার কানে এল। কান পেতে শুনল সে। কয়েক মুহূর্ত শুনেই বুঝতে পারল শক্তিশালী কোনো ইঞ্জিনের শব্দ। পরক্ষণেই আহমদ মুসা অনুভব করল মেঝেটাও যেন মৃদু কাঁপছে। আহমদ মুসার সমস্ত ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। তাহলে সে কোনো পানি জাহাজে? কোথাও পাচার করা হচ্ছে তাকে? অনেক কষ্টে আহমদ মুসা উঠে বসল। পেট পিঠের সাথে লেগে গেছে, ক্ষুধায় জ্বলছে সারাটা পেট। একটু সরে বসতে গিয়ে হঠাৎ পায়ে কি যেন ঠেকল, সাথে ভারী কণ্ঠের একটি প্রশ্ন, কে? হাত্তা ভাই, আপনি? উল্লসিত কণ্ঠ আহমদ মুসার। একই, মুসা ভাই, এখানেও আপনি আমার সাথে? সাথেই তো ছিলাম, কিন্তু এত ভালো লক্ষণ নয়। কেন? আমি তো এগিয়ে চলেছি মৃত্যুর দিকে। আমি আপনাকে সাথী করে নিতে পারি না। আহমদ মুসা এগিয়ে গেল হাত্তার দিকে। তার বাঁধা দুটি হাত হাত্তার হাত দুটিকে খুঁজে নিল। শান্ত গম্ভীর কণ্ঠে বলল সে, হতাশ হয়েছেন হাত্তা ভাই? কিন্তু জীবন মৃত্যুর ফয়সালা তো এভাবে জমিনে হয় না। আমি জানি এ ফয়সালা আসে আসমান থেকে, কিন্তু আমার মন যেন বলছে এ কথা। মুহূর্তের জন্য থামল হাত্তা, তারপর বলল আবার, তুমি জানো না মুসা ভাই, দীর্ঘ ১৫ বছরের বিনিদ্র প্রচেষ্টা আজ ওদের সফল হয়েছে। আহমদ মুসা চিন্তা করছিল, বলল, যতটা চিনেছি ওরা সেই কুখ্যাত ক্লু ক্ল্যাক্স ক্ল্যান, কিন্তু এ শ্বেত সন্ত্রাসবাদীরা মিন্দানাওয়ে কেন? এখানে সে শ্বেত সন্ত্রাস এবং খ্রিস্টান স্বার্থ এক হয়ে গেছে। কি রকম? খ্রিস্টান ক্রসের প্রচারে সহায়তা দানের জন্য মিন্দানাও ও সলো দ্বীপপুঞ্জে শ্বেত সন্ত্রাস ক্লুক্ল্যাক্স ক্ল্যান আজ এক সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। মুহূর্তখানেক থেমে আবার শুরু করল আবদুল্লাহ হাত্তা। জর্জ ব্যানার্ড শো সেই বিখ্যাত উক্তিটি আপনি নিশ্চয়ই জানেন যে, পশ্চিমারা যখন কোনো দেশ দখল করতে চায়, তখন সেখানে তারা খ্রিস্ট ধর্মের বার্তা নিয়ে মিশনারি পাঠায়। স্থানীয় অধিবাসীদের দ্বারা মিশনারি নিহত হয়। এরপর খ্রিস্টধর্ম রক্ষার বাহানা তুলে পশ্চিমী দেশগুলো সেখানে সসৈন্যে ছুটে যায় এবং স্বর্গের এক মহাদান হিসাবে দেশটি জয় করে নেয়। ঠিক এমনিই ঘটেছে মিন্দানাও ও সোলো দ্বীপপুঞ্জে। স্পেনের ক্যাথলিক উপনিবেশিকরা সেখানে কি করেছে সে দীর্ঘ ইতিহাস বাদ দিলাম। সাম্প্রতিক কালের কথাই শুনুন। আজ থেকে ২০ বছর আগে দক্ষিণ মিন্দানাওয়ের জাম্বুয়াঙ্গোতে একদল খ্রিস্টান মিশনারি উপস্থিত হল। তাদের নিরাপত্তার জন্য অতি নিকটে মরো উপসাগরের কূলে নোঙর করা থাকল সজ্জিত বিরাট এক রণপোত। জাহাজ থেকে মিশনারিরা যখন নামত, তাদের কোমরে ঝুলানো থাকত লম্বা চোঙওয়ালা রিভলভার। হাতে থাকত বই, বিস্কিট, সুন্দর সুন্দর সিট কাপড়। তারা জাম্বুয়াঙ্গোতে একটি বাইবেল শিক্ষার স্কুল খুলল। প্রতিদিন সন্ধ্যায় সেখানে নাচগানের অনুষ্ঠান ও ছবি দেখানো হতো। স্বর্ণাভ চুলের শ্বেতাঙ্গ তরুণীরা সেখানে নাচগান করত। অনেক দিনের চেষ্টার পর তারা জাম্বুয়াঙ্গোর আফানি গোত্রের সর্দার শরীফ আফানিকে হাত করল। তারপর শুরু হল জোর করে লোকদের বাইবেল স্কুলে ভর্তি, বাধ্যতামূলকভাবে ইংরেজি শিক্ষা ও লোকদের নাম পরিবর্তনের পালা। জাম্বুয়াঙ্গোর হুজুর মাকদুম জাফর আলী মিশনারিদের এ আচরণের তীব্র প্রতিবাদ করলেন। সেই দিন রাতেই মাকদুম জাফর আলী জাম্বুয়াঙ্গোর মসজিদে গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন। পরদিন আফানি গোত্রের ক্রুদ্ধ লোকেরা হত্যা করল তাদের গোত্রপ্রধান শরীফ আফানিকে এবং সেই সাথে পুড়িয়ে দিল বাইবেল স্কুল। তারা উপকূল থেকে তীর বৃষ্টি করল মিশনারি রণপোতের দিকে। তীরের জবাবে জাহাজ থেকে ঝাঁকে ঝাঁকে এল মেশিন গানের গুলি। এরপর জাহাজ থেকে কামানের গোলাবর্ষণ করে জাম্বুয়াঙ্গোর আফানি জনপদ মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হল। আফানিরা উপকূল থেকে অভ্যন্তরভাগে পালিয়ে এল। এই ঘটনার পর থেকে শুরু হল গুপ্ত হত্যার হিড়িক। মিন্দানাওয়ের চারদিকে
উপকূল সংলগ্ন স্থানে মিশনারি সাইনবোর্ডের আড়ালে প্রায় ২০টির মতো শ্বেতাঙ্গ ঘাঁটি প্রতিষ্ঠিত রয়েছে। শক্তির ছত্রছায়ায় ওগুলো টিকে আছে। ওইখান থেকেই দেশের অভ্যন্তরে গুপ্ত হত্যা চালানো হচ্ছে। এ পর্যন্ত ২৯৮ জন বিখ্যাত মাকতুম, ওস্তাদ বা মওলানা নিহত হয়েছেন এবং ১,০০০-এরও বেশি মোরো যুবক প্রাণ দিয়েছে তাদের হাতে। কথার মাঝখানে আহমদ মুসা বলে উঠল, কি ভয়ঙ্কর কথা! চলছে এটা এখনো হত্যা? চলছে, তবে বাধাবন্ধনহীনভাবে নয়। আজ থেকে ১৫ বছর আগে আমরা এর মোকাবিলার জন্য প্যাসিফিক ক্রিসেন্ট ডিফেন্স আর্মি PCDA নামে এক গুপ্ত সৈন্য দলের সৃষ্টি করেছি। এ পর্যন্ত আমরা ওদের প্রায় ১০০ জন এজেন্ট ধরেছি। দেশের অভ্যন্তরে ওদের কাজ অনেকটা ঝিমিয়ে পড়েছে, কিন্তু ওদের ঘাঁটির বিরুদ্ধে আমরা কিছুই করতে পারছি না। খুবই মজবুত ঘাঁটি ওদের, ইলেকট্রিক তারে ঘেরা, আধুনিক অস্ত্রে সজ্জিত। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সেখানে রয়েছে। ছোট ছোট হেলিকপ্টারও নামে ঘাঁটিতে। কেন মোকাবিলার মতো আধুনিক অস্ত্র পিসিডার নেই? বলল আহমদ মুসা। অস্ত্র এবং ট্রেনিং দুইয়েরই অভাব। অবশ্য ইন্দোনেশিয়ার জ্ঞাতি ভাইদের কাছ থেকে কিছু কিছু আধুনিক অস্ত্র আমরা পাচ্ছি, কিন্তু তা পরিমাণে ও মানে কোনো দিক দিয়েই যথেষ্ট নয়। তবু পিসিডা আজ এইটুকু করতে পেরেছে যে পিসিডার চোখ এড়িয়ে ওদের এজেন্টরা আর অবাধ বিচরণ করতে পারছে না। কিন্তু আহমদ মুসা কথার মাঝখান থেকে বলে উঠল, যে এজেন্টরা ধরা পড়েছে তাদের কি পরিচয় তোমরা জেনেছ হাত্তা ভাই? ক্লু ক্ল্যাক্স ক্ল্যান। ওদের প্রত্যেকের ট্রাউজার ব্যান্ডে সাদা সাপ, সাপের মুখে লাল রঙের ৩টি C, ট্রিপল C দেখা গেছে। একটু থেমে আবদুল্লাহ হাত্তা আবার বলল, যে কথা বলছিলাম, নতুন এক বিপদ দেখা দিয়েছে। ভয়ঙ্কর সে বিপদ। প্রায় ২ মাস আগে পশ্চিম মিন্দানাওয়ের সোলো সাগর উপকূলের নান্দিওনা নামক জায়গায় প্রায় ২০০ মুর, মিন্দানাও ও সোলো দ্বীপপুঞ্জের মুসলমানরা মুর নামে অভিহিত, মুক্তা সংগ্রহে রত ছিল। পরে ২০০ জনের সকলকেই উপকূল ভূমিতে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাদের দেহের রং হয়েছিল লালচে নীল। মিন্দানাওয়ের ডাক্তার কবিরাজদের কেউই এ মৃত্যুর কারণ বলতে পারেনি। এর ২ মাস পরে রাজধানী শহর দাভাও থেকে ৩০ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত দাভাও উপসাগর তীরবর্তী লানাডেল নামক মুর জনপদ একইভাবে ধ্বংস হয়ে গেছে। ঘটনার আগের দিন সন্ধ্যায় লানাডেল থেকে আসা একজন পিসিডা কর্মী বলেছে, সেদিন সন্ধ্যায় সে ২টি শ্বেতাঙ্গ স্পিডবোটকে লানাডেলের দিকে যেতে দেখেছে। আমাদের স্থির বিশ্বাস, কোনো রোগ বা নৈসর্গিক কোনো ঘটনা এ মৃত্যুর কারণ নয়। নিশ্চয় ট্রিপল সির কোনো চক্রান্ত এটা। এই ২ ঘটনার পর মিন্দানাও ও সোলো দ্বীপপুঞ্জের মানুষ উদ্বেগ আতঙ্কে মুহ্যমান হয়ে পড়েছে। স্বপ্নাবিষ্টের মতো শুনছিল আহমদ মুসা। আবদুল্লাহ হাত্তা থামলে সে যেন স্বপ্ন থেকে জেগে উঠল। ধীর কণ্ঠে বলল, সেখানকার ঘাস ও গাছপালার অবস্থা কেমন ছিল হাত্তা ভাই? ওগুলো পীতাভ রং ধারণ করেছিল, কিন্তু কোনো লোকেরই প্রাণ ছিল না। কথাটি শোনার সঙ্গে সঙ্গে আহমদ মুসার চোখ দুটি বিস্ফোরিত হয়ে উঠল, কপালটা হয়ে পড়ল কুঞ্চিত। মুখ থেকে এক যন্ত্রণাদায়ক শব্দ বেরুল, উহ! কি হল মুসা ভাই? ত্রস্ত কণ্ঠে জিজ্ঞেস করল হাত্তা। এমন ভয়ঙ্কর কথা কানে শুনব তার জন্য আমি প্রস্তুত ছিলাম না হাত্তা। কেন, তুমি কিছু বুঝেছ? আমার ধারণা যদি সত্য হয় তাহলে ওটা মারাত্মক ধরনের পারমাণবিক রেডিয়েশনের ফল। তোমার ধারণা সত্য মুসা ভাই। আমি এর সূত্র সন্ধানে বাংলাদেশ, পাকিস্তান, ইরান, মিশর এবং সর্বশেষে লিবিয়া হয়ে বাড়ি ফিরছিলাম। দেশগুলোর আণবিক বিশেষজ্ঞদের সকলেই একমত যে এটা মারাত্মক ধরনের রেডিয়েশনের ফল, কিন্তু তারা এর প্রতিরোধের কোনো পথ বাতলে দিতে পারেনি, কিংবা আন্তর্জাতিক ফোরামে এর প্রতিবিধানমূলক কোনো ব্যবস্থা করতেও তারা রাজনৈতিক কারণে ভয় করেছেন। থামল আবদুল্লাহ হাত্তা। আহমদ মুসাও ভাবনার অতল গহ্বরে ডুবেছিল। কথা বলতে পারল না সেও। নিঃশব্দ রাত্রির জমাট অন্ধকারে দুজনই নীরব। কথা বলল প্রথমে আহমদ মুসা। এখন কি ভাবছ তাহলে? সবাই ত্যাগ করলেও আল্লাহ তো আমাদের ত্যাগ করেননি। আমাদের যা আছে তাই দিয়ে আমরা প্রতিরোধ করব। যদি সফল না হই তাহলে আমরা মৃত্যুকে বরণ করে নেব, কিন্তু তবু
আমরা ক্রুসের খ্রিস্টবাদের কাছে মাথা নত করব না। থামল আবদুল্লাহ হাত্তা। বোধহয় একটা ঢোক গিলে নিল সে। আবার বলতে শুরু করল, কিন্তু সে সুযোগ হয়তো আমি আর পাব না মুসা ভাই। বলতে বলতে কণ্ঠ তার ভারী হয়ে উঠল। বলতে শুরু করল সে আবার, ভয়ঙ্কর রেডিয়েশনের সংবাদও হয়তো আমি আমার জাতিকে জানাবার সুযোগ পাব না। তারা হয়তো অমনিভাবে নিরুপায় মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকবে। কান্নায় বুঝে এলো তার কথা। ভবিষ্যতের সবকিছুই আমাদের অজানা। আমরা হতাশ হব কেন হাত্তা? সান্ত্বনার শান্তস্বর আহমদ মুসার কণ্ঠে। আবদুল্লাহ হাত্তা নীরব রইল। পরে ধীর কণ্ঠে সে ডাকল, মুসা ভাই, বলো। আমাদের উভয়ের এই সাক্ষাতের মূলে বোধ হয় আল্লাহর এক বিরাট ইচ্ছা কাজ করেছে। হয়তো হবে হাত্তা। আবদুল্লাহ হাত্তা একটু থেমে বলল, আমার দায়িত্ব আমি তোমার কাঁধে তুলে দিয়ে যেতে চাই। এমন করে কথা বলো না হাত্তা। জীবন মৃত্যুর যিনি মালিক তিনিই সবকিছু করেন। আমি বলছি, সব কাজেই তুমি আমাকে পাশে পাবে। আবদুল্লাহ হাত্তা একটু হাসল। কান্নার মতো করুণ সে হাসি। বলল সে সৌভাগ্য আমার হলে দুনিয়ার মধ্যে আমিই হতাম সবচেয়ে সুখী ব্যক্তি। যাক সে কথা। এখন কয়েকটি কাজের কথা শুনো। আমার যতদূর বিশ্বাস, আমারও তোমার অপরাধ একরূপ নয়। জাহাজ থেকে নেমে আসার পর ওদের কথোপকথন থেকে যা বুঝেছি, তাতে মনে হয় ট্রিপল সি তাদের নিজের ইচ্ছায় তোমাকে আটকায়নি। অন্য কোনো এক পক্ষের ইচ্ছা ও অনুরোধ করছে মাত্র। সুতরাং তুমি যেটুকু সময় হাতে পাবে তা আমি পাব না বলে মনে হয়। যদি না পাই, তাহলে মনে রেখে পিসিডার গঠনতন্ত্র অনুযায়ী আমার পরে যিনি পিসিডার নেতা হবেন তার কোড নাম হবে রুড থান্ডার, সংক্ষেপে রুথ। পিসিডার কাছে তোমার পরিচয় হবে রুথ। পিসিডার সহকারী প্রধান যিনি রয়েছেন তার নাম মুর হামসার, কোড ব্রাইট ফ্লাস, সংক্ষেপে বাফ। এই সময় বাইরে থেকে ঠক ঠক আওয়াজ ভেসে এল। ভারী বুট পায়ে যেন কেউ আসছে। আবদুল্লাহ হাত্তার কথা মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। দুজনেই কান পেতে রইল। পদশব্দটি তাদের অতি নিকটে এসে থামল। মনে হল দরজার বাইরে কেউ এসে দাঁড়াল। পরমুহূর্তেই চাবি খোলার আওয়াজ পাওয়া গেল। আবদুল্লাহ হাত্তা চঞ্চল হয়ে উঠল। বলল, মুসা ভাই, কেউ যেন আসছে। শুনো, মনে রেখো, মিন্দানাওয়ের আপো পর্বত হবে তোমার গন্তব্যস্থল। আবদুল্লাহ হাত্তার কথার রেশ বাতাসে মিলিয়ে যাবার পূর্বেই তাদের সামনে খুলে গেল একটি দরজা। একটি টর্চের আলো এসে তাদের উপর পড়ল। টর্চধারী দীর্ঘাঙ্গ লোকটি উক্তি করল, ও, তাহলে জেগে উঠা হয়েছে। পরিষ্কার ইংরেজি কণ্ঠ। উচ্চারণে আমেরিকান ধরন আহমদ মুসার দৃষ্টি এড়াল না। টর্চের আলো আবদুল্লাহ হাত্তার মুখে এসে স্থির হল। দীর্ঘাঙ্গ কালো মূর্তিটি মুখটি ফিরিয়ে কাকে উদ্দেশ্য করে বলল, রবার্ট বি কুইক। সঙ্গে সঙ্গে রবার্ট নামক বিশাল বপু একজন লোক এসে ঘরে ঢুকল এবং আবদুল্লাহ হাত্তাকে পাজাকোলা করে তুলে নিয়ে বেরিয়ে গেল। আহমদ মুসা রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করছিল। এবার হয়তো তার পালা আসবে, কিন্তু এল না। আবদুল্লাহ হাত্তাকে বের করে নিয়ে যাবার সঙ্গে সঙ্গে টর্চের আলো নিভে গেল। দরজা বন্ধেরও শব্দ শুনল। দরজা বন্ধের শব্দে ছ্যাঁত করে উঠল আহমদ মুসার হৃদয়ে। কিছু বলার জন্য মনটা তার উসখুস করে উঠল, কিন্তু সে সুযোগ পেল না। আবার সেই নিঃসীম ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল ঘরটি। চোখ বুজে পড়ে থাকল আহমদ মুসা। হাত্তার জন্য মনের কোথায় যেন এক তীক্ষ্ণ বেদনা চিনচিন করে উঠছে তার। কোথায় নিয়ে গেল তাকে? এই ট্রিপল সির মতন নৃশংস রক্তপিপাসু বর্বর কোনো সংগঠন ভূপৃষ্ঠের কোথাও রয়েছে কিনা সন্দেহ। এরা সভ্য সমাজের শিক্ষিত নরপশু। কিন্তু কি করবে আহমদ মুসা? টর্চের আলোয় যতটা বোঝা গেছে, ঘরটির দেয়ালগুলো ইস্পাতের তৈরি। নিশ্চয় জাহাজের খোলের ভিতরের কোনো বন্দিশালা এটি। হাতপার বাঁধনের জায়গাগুলো বেদনায় টনটন করছে। বাঁধা হাত মুখের কাছে তুলে নিয়ে দাঁত দিয়ে বাঁধন পরীক্ষা করল সে। প্লাস্টিকের কর্ড দিয়ে বাঁধা। হঠাৎ আহমদ মুসার মনে পড়ল
তার জুতার গোড়ালির খোপে ল্যাসার বিম টর্চ রয়েছে। ওটা ব্যবহার করে সহজেই এ বাঁধন থেকে মুক্ত হতে পারে, ঘর থেকেও সে বেরিয়ে যাবার ব্যবস্থা করতে পারে। কিন্তু না, এত তাড়াতাড়ি এটা করা ঠিক হবে না। আগে এদের বুঝতে হবে জাহাজ এখন কোথায় এবং কোথায় যাচ্ছে তা জানতে হবে। তাছাড়া আবদুল্লাহ হত্যার কথা যদি সত্য হয়, তাহলে তাকে জানতে হবে ট্রিপল সি কার ইচ্ছা বা কার অনুরোধে তাকে এভাবে বন্দী করছে। তাকে নিয়ে এখন কি পরিকল্পনা এদের? এখন দিন না রাত? জাহাজের এ খোলে, বিশেষ করে এ অন্ধ কুঠরিতে, দিন রাত্রি সবই সমান। অন্ধকারে জগতে সময়েরও কোনো হিসেব নেই। হাতের ঘড়ি ওরা খুলে নিয়েছে। হাত দিয়ে পরখ করে দেখল ডান হাতের অনামিকার আংটিটি ঠিক আছে। খুশি হল আহমদ মুসার মন। ক্ষুধাতৃষ্ণায় অবসন্ন আহমদ মুসার চোখে কেমন তন্দ্রার ভাব এসে গিয়েছিল। দরজার চাবি খোলার ধাতব শব্দে তার তন্দ্রার ভাব কেটে গেল। ভাবল সে, আবদুল্লাহ হত্যাকে নিয়ে এলো বোধহয়। আহমদ মুসা তাড়াতাড়ি উঠে বসল। মনটি প্রসন্ন হয়ে উঠল তার। দরজা খুলে গেল। সঙ্গে সঙ্গে এক ঝলক আলো এসে ভাসিয়ে দিল কক্ষটি। বাইরের করিডোরটি সোডিয়াম লাইটের উজ্জ্বল আলোতে হাসছে। দরজায় দাঁড়িয়ে একজন দীর্ঘদেহী, হাত দুটি প্যান্টের পকেটে ঢোকানো। হ্যালো, কেস্ট লায়ন, কেমন আছো? বাঁকা হাসি তার চোখে মুখে। উত্তরের অপেক্ষা না করে মুখটি ঈষাত ফিরিয়ে বলল, এসো ডার্লিং, এই যে। তার কথা শেষ হতেই এক তরুণী এসে দরজার মুখে দাঁড়াল। জ্বলন্ত আগুন যেন মেয়েটি। দেহের দুধে আলতা রঙের লাল জ্যাকেট আরও অপরূপ করে তুলেছে। বব কাট চুল, টানা নীল চোখ। কিছুটা বেটে মেয়েটি, অনেকটা মালই বৈশিষ্ট্য দেহে। লোকটি বলল, দেখো, আমার ডার্লিংয়ের তোমাকে দেখার বড় ইচ্ছা। চিড়িয়াখানার জন্তু বানিয়েছ কিনা? নিরুত্তাপ কণ্ঠ আহমদ মুসার। নো স্যার, ইউ আর মোর দেন দ্যাট। মেয়েটির মুখে চটুল হাসি। ডেফিনেটলি, তুমি যা করেছ চিড়িয়াখানার জন্তুর চেয়ে তা শতগুণে অদ্ভুত। তরল রসিকতার স্বর বলল লোকটি। কিন্তু ক্যাপ্টেন, একে এমন করে তোমরা জন্তু জানোয়ারের মতো করে রেখেছ কেন? তোমাদের সাথে এর কোনো শত্রুতা নেই? মেয়েটির স্বর নরম। বললাম তো, এ হল কেজড লায়ন। একটু সুযোগ কিংবা খাঁচার একটু দুর্বলতা পেলে খাঁচা থেকে পালাবে। জানো তো তাহলে আমাদের কত ক্ষতি? কম নয়, $50 মিলিয়ন, $5 কোটি। যাই বলো, আমি হলে কিন্তু আমার কাছ থেকে সামান্য সহযোগিতাও পেত না। দু চোখে দেখতে পারি না ওদের আমি। জানো, যুক্তরাষ্ট্রকে ওরা কেমন শোষণ করছে। আহমদ মুসা যেন ব্যাপারটা আঁচ করতে পারল। টাকার বিনিময়ে ট্রিপল সি কি তাহলে ইহুদিদের পক্ষে কাজ করছে? ইহুদিদের হাতে তাকে তুলে দেয়াই কি এদের আসল লক্ষ্য? পরখ করার জন্য আহমদ মুসা মেয়েটিকে সরাসরি প্রশ্ন করে বলল, আপনি কি ইহুদিদের কথা বলছেন? দুজনেই ওরা চমকে উঠে আহমদ মুসার দিকে তাকাল। পরে লোকটি বলল, বুঝে ফেলেছ তাহলে। তা তোমার বুঝবার কথাই বটে। একটু থেমে লোকটি হেসে বলল, ভয় করছে না ইহুদিদের? কাউকেই আমি ভয় করি না, বলল আহমদ মুসা। তাহলে ঘৃণা করেন? মৃদু হেসে তরিত কণ্ঠে বলল মেয়েটি, কোনো মানুষকেই আমি ঘৃণা করি না। ওদের সাথে তাহলে শত্রুতা কেন? লোকটি বলল, অন্যায়ের প্রতিবাদ করা, অত্যাচারীর প্রতিরোধ করা আমার ধর্ম। মেয়েটি মুগ্ধ চোখে তাকিয়েছিল আহমদ মুসার দিকে। বলল, তোমার ধর্মের কথা নাকি ওটা? নিশ্চয়। তা মুরুনা বিল মারুফে ওয়া তানহাউনা আনিল মুনকার। ন্যায়ের জন্য নির্দেশ দাও, অন্যায়ের প্রতিরোধ করো। এটা আমার নয়, আল কোরআনের কথা। এ সময় একটি ট্রে হাতে একজন লোক এসে দরজায় দাঁড়াল। তার পিছনেই সাব মেশিনগান হাতে একজন প্রহরী। ওদের দেখেই পূর্বোক্ত লোকটি মেয়েটিকে লক্ষ্য করে বলল, এসো স্মার্থা, এবার যাওয়া যাক, খাবে এখন। ওরা চলে গেল। মেয়েটির প্রতি লোকটির শেষ সম্বোধন আহমদ মুসার দৃষ্টি এড়াল না।
তাহলে মেয়েটি লোকটির স্ত্রী নয়? খেতে খেতে আহমদ মুসা ভাবছিল, অনেক কিছুই তার কাছে এখন পরিষ্কার। কিন্তু জাহাজ এখন কোথায়? কোথায় যাচ্ছে এ জাহাজ? হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি খেলে গেল। খাওয়া শেষে যখন থালা বাসন গুছিয়ে নিচ্ছিল বেয়ারা লোকটি, তখন আহমদ মুসা বলল, দ্বিতীয় খানা আবার কবে হবে বেয়ারা? বেয়ারা আহমদ মুসার দিকে চাইল। প্রশ্নের ধরনে বোধহয় সে কিছুটা কৌতুক বোধ করল। বলল সে, কর্তার যখন ইচ্ছা। একটু থেমে সে বলল, কাল দুপুর নাগাদ আমরা মিন্দানায় পৌঁছে যাব। কাল সকালে একবার খাবার দেবার হুকুম হতেও পারে। চট করে আহমদ মুসা প্রশ্ন করল, এখন কয়টা বাজে বেয়ারা? সন্ধ্যা 7টা। ওরা চলে গেল। আবার বন্ধ হয়ে গেল কক্ষের দরজা। সেই নিশ্চিম খুটখুটে অন্ধকারে ডুবে গেল আহমদ মুসা। পেটের জ্বালা কমল। মিন্দানাও পৌঁছার পূর্বে ইহুদিদের হাতে তাকে হস্তান্তর করা হচ্ছে না, এ সম্পর্কেও সে নিশ্চিত। কিন্তু আবদুল্লাহ হাত্তার জন্য মনটি তার অস্থির হয়ে উঠেছে। হাত্তা সম্বন্ধে কোনো প্রশ্ন আহমদ মুসা ইচ্ছা করেই ওদেরকে জিজ্ঞাসা করেনি। এ কক্ষ থেকে কিভাবে বের হওয়া যায়? দরজার ইন্টারলক ল্যাসার বিম দিয়ে গলিয়ে সহজেই বের হওয়া যায়, কিন্তু এটা তাদের চোখে পড়বে সহজেই। আহমদ মুসা ওদের মনে তার সম্বন্ধে কোনো সন্দেহের উদ্রেক করতে চায় না। তাহলে আহমদ মুসা চিন্তা করল, নিশ্চয়ই এই ঘরের সারিতে আরও ঘর আছে, এবং সে ঘরগুলোতে নিশ্চয়ই কোনো লোক বাস করে না। গোডাউন হিসেবে ব্যবহৃত হয় ঘরগুলো। সুতরাং পাশের ঘর দিয়ে বের হয় নিরাপদ। চিন্তার সঙ্গে সঙ্গেই কাজ শুরু করে দিল আহমদ মুসা। কি জানি কেন ওরা যাবার সময় বেঁধে রেখে যায়নি তাকে। আহমদ মুসার শান্ত ব্যবহারে ওরা বোধহয় ওকে কিছুটা নিরাপদ বোধ করেছে। সুতরাং আহমদ মুসার সুবিধা হল, জুতার গোড়ালির একাংশে চাপ দিতেই ওপরের অংশ একপাশে সরে গেল। গোড়ালির খোপ থেকে 2 ইঞ্চি পরিমাণ লম্বা একটি ল্যাসার বিম টর্চ বের করে নিল সে। অন্ধকারের মধ্যে হাদরিয়ে উত্তর দিকের দেয়ালের দরজার কাছাকাছি একটি স্থান ঠিক করে নিয়ে সে বসে পড়ল। অন্ধকারের মধ্যেই সে ল্যাসার বিমের মাথার ক্যাপটি খুলে নিল। তারপর পরীক্ষামূলকভাবে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে পিছনের দিকের ক্ষুদ্র একটি বোতাম টিপে ধরল। সঙ্গে সঙ্গে টর্চের পিনহেড মাথা দিয়ে চোখ ঝলসানো এক আলোক শলাকা তীরের মতো বেরিয়ে এল। উজ্জ্বল এক আভায় অনেকখানি জায়গা আলোকিত হয়ে উঠল। আহমদ মুসা লেজার বিম টর্চ ইস্পাতের দেয়ালে চেপে ধরল। মোমের মতো গলে পড়তে লাগল ইস্পাত। মাত্র 5 মিনিটের মধ্যে 2 বর্গফুট পরিমিত স্থানের ইস্পাত সিট কেটে সরিয়ে নিল আহমদ মুসা। সুড়ঙ্গ পথে হাত বাড়িয়ে দেখল দেয়ালের ওপারে কোনো কিছু নেই। সে মাথা গলিয়ে ওপরের ঘরে ঢুকে গেল। ঘরে কি আছে আধারে কিছুই ঠাওর করতে পারল না সে। লেজার বিম টর্চটি মুহূর্তের জন্য আবার জ্বালাল। ঘরের অনেকখানি জায়গা আলোকিত হয়ে উঠল। সেই আলোকে দেখল ছোট ছোট কালো বাক্সে ঘরটি ভর্তি। কৌতূহল হল তার, এমন সব ক্ষুদ্র বাক্সে কি থাকতে পারে। একটি বাক্স হাতে তুলে নিয়ে সে ল্যাসার বিম দিয়ে ঢাকনির 4টি স্ক্রু গলিয়ে ফেলল। তারপর বাম হাতে অতি সন্তর্পণে ঢাকনি খুলে নিল। ভিতরে গোলাকৃতি লোহার সিলিন্ডার, ঠিক ছোট ফুটবলের মতো। সিলিন্ডারের গায়ে এক জায়গায় একটি সুইচ বসানো। লোহার এত বড় একটি সিলিন্ডার যতটুকু ভারী হতে পারে তার চেয়ে এটা অন্তত 10 গুণ বেশি ভারী। বিস্মিত হল আহমদ মুসা। হঠাৎ আহমদ মুসার মনে হল, ট্রিপল সিয়ার এটা কোনো বিশেষ মারণাস্ত্র নয় তো? জাহাজটি কি ট্রিপল সিয়ার জন্য অস্ত্রের চালন নিয়ে যাচ্ছে? এ নতুন চিন্তার উদ্রেক হবার সাথে অপর কক্ষগুলো অনুসন্ধান করে দেখার দুর্বার ইচ্ছা জাগাল আহমদ মুসার মনে। ল্যাসার বিন দিয়ে দিয়ালে সুড়ঙ্গ কেটে পরবর্তী রুমেও প্রবেশ করল আহমদ মুসা। বিভিন্ন মিলিটারি কামানের গোলায় ভর্তি সে ঘর। আহমদ মুসা দেখে বিস্মিত হল, 150 মিলিমিটার কামানের গোলাও সেখানে রয়েছে। অন্য ঘরগুলোও তাহলে অস্ত্রে ভর্তি, স্থির করল আহমদ মুসা। অতপর সে তৃতীয় ঘরটির সামনের দেয়াল সুড়ঙ্গ কেটে করিডোরে বেরিয়ে এল। করিডোরটি অন্ধকারে ডুবে আছে।
সে একটু দাঁড়িয়ে দিক ঠিক করে নিল। তার ঘরের ওপাশের দিক থেকে লোকেরা তার ঘরে এসেছে এবং গেছে, সুতরাং ওদিক দিয়েই জাহাজের ডেকে উঠা যাবে বলে ভাবল সে। আহমদ মুসা তার ঘর পাশে রেখে বিড়ালের মতো সামনে এগিয়ে চলল। কয়েক গজ যাবার পর হঠাৎ সামনে থেকে ভারী বুটের শব্দ এলো তার কানে। কে যেন আসছে। প্রহরী নয়তো? এখনই টর্চ জ্বাললেই তো সে ধরা পড়ে যাবে। করিডোরের দুপাশে সারিবদ্ধ ঘর, লুকোবার কোনো জায়গা নেই। আহমদ মুসা দ্রুত হেঁটে লোকটির নিকটবর্তী হতে চাইল, কিন্তু তার আগেই জ্বলে উঠল টর্চ। লোকটি তখনও ৪-৫ গজ দূরে। টর্চ জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে আহমদ মুসা করিডোরে ঝাঁপিয়ে পড়ে, ফুটবলের মতো গড়িয়ে দ্রুত ছুটল লোকটির দিকে। লোকটি এমন ভুতুড়ে কিছু আশা করেনি। সে কিছু বুঝে ওঠার পূর্বেই পায়ের গোড়ালির ওপর প্রচণ্ড ধাক্কা খেল। লোকটি উপুড় হয়ে আহমদ মুসার গায়ের উপরই পড়ে গেল। পড়ে গিয়েই কিন্তু লোকটি জাপটে ধরল আহমদ মুসার মাথা। লোকটি তার হাত আহমদ মুসার গলায় নামিয়ে নিচ্ছিল, কিন্তু তার আগেই আহমদ মুসার প্রচণ্ড ঘুষি গিয়ে পড়ল লোকটির তলপেটে। পর মুহূর্তেই লোকটির হাত পা শিথিল হয়ে গড়িয়ে পড়ল মেঝেতে। আহমদ মুসা তাড়াতাড়ি লোকটিকে টেনে এনে সেই সুরঙ্গ পথে কামানের গোলায়পূর্ণ ঘরের মধ্যে গুজে দিল। তারপর লোকটির টর্চ ও রিভলভার কুড়িয়ে নিয়ে সে সামনে এগোল। টর্চ থাকায় কাজের অনেক সুবিধা হল। টর্চ জেলে গোটা করিডোরটাকে সে একবার দেখে নিল। দুপাশে সারিবদ্ধ ঘর, মাত্র ২টি ঘর ছাড়া সবগুলো একদম সিল করা। এ ২টি ঘরের একটিতে সে ছিল, অন্যটিতে কি আছে? ওটা সিল করা নয় কেন? ওটাও কি তাহলে বন্দিশালা? আব্দুল্লাহ হাত্তাকে ওখানে রাখা হয়নি তো? আহমদ মুসা ফিরে এসে রুমকির সামনে দাঁড়াল। জুতার গোড়ালি থেকে ল্যাসার বিম টর্চ বের করে ইন্টারলক গলিয়ে প্রবেশ করল সে। ভালো করে দরজা এঁটে দিয়ে টর্চ জ্বালাল আহমদ মুসা। ঘরটি শূন্য। একটিমাত্র লম্বা কাঠের বাক্স পড়ে আছে। বাক্সের ঢাকনির স্ক্রু আটা নয়, প্লাস্টিক কর্ড দিয়ে বাঁধা। বাঁধন ছিঁড়ে ঢাকনা খুলে ফেলল আহমদ মুসা। বাক্সের মধ্যে টর্চের আলো ফেলেই আতকে উঠল সে। বাক্সের মধ্যে আব্দুল্লাহ হাত্তার লাশ। চোখ দুটি তার বিস্ফারিত, গোটা দেহ কালচে হয়ে গেছে। আহমদ মুসা হাত দিয়ে দেখল গোটা দেহটাই তার ভীষণ শক্ত। ইলেকট্রিক শক দিয়ে ওকে হত্যা করা হয়েছে। স্বগত কণ্ঠে বলল আহমদ মুসা। বিমূঢ়ভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল আহমদ মুসা লাশের দিকে চেয়ে। তারপর স্বগত কণ্ঠে বলল, বিদায় বন্ধু, তুমি যে দায়িত্বের বোঝা রেখে গেলে, সানন্দে আমি তা কাঁধে তুলে নিলাম। কথা দিচ্ছি, যে পা আজ সামনে বাড়ালাম, একমাত্র মৃত্যু ছাড়া তাকে আর কিছুই থামিয়ে দিতে পারবে না। আব্দুল্লাহ হাত্তার মুখ থেকে চোখ নামিয়ে ঘুরে দাঁড়াল আহমদ মুসা। সামনে পা বাড়াল তারপর।